বিয়ের আসরে বর যখন কনেকে বলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি তোমাকে না তোমার ছোট বোনকে ভালোবাসি আর ওকেই বিয়ে করতে চাই, তখন বধূর সাজে থাকা সেই মেয়েটির মনের অবস্থা কেমন হতে পারে তা শুধু সেই মেয়েটাই জানে। নতুন জীবন শুরু করতে গিয়ে শুভেচ্ছার বদলে শুনতে হয় নানান কটু কথা। আশেপাশের লোকজন তখন এক মুহূর্তেই সিদ্ধান্ত নিয়ে নেয় দোষ মেয়েটির। পরে মেয়েটির দোষ খুঁজতে লেগে পড়ে। এখানে ঠিক এমনটাই ঘটেছে। বিয়ের আসরে সবার সামনে শুদ্ধ সাজকে উপরের কথাটা বলে। এক শ্বাসে কথাটা বলে সাজের মুখের দিকে তাকায় শুদ্ধ। মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে সাজ। বলে, মজা করছো তুমি আমার সাথে? শুদ্ধ বুঝতে পারে সাজ ওর কথায় একটুও বিশ্বাস করেনি। টিস্যু দিয়ে কপালের ঘাম মুছে বলে, এটাই সত্যি সাজ। আমি সন্ধ্যাকে ভালোবাসি আর সন্ধ্যাও আমাকে ভালোবাসে। আমরা তোমাকে কষ্ট দিতে চাইনি বলে এতদিন কিছু বলিনি। আজ আর না বলে পারলাম না, সরি সাজ। শুদ্ধের কথা শুনে সাজ সন্ধ্যার দিকে তাকায়। সাজ তাকাতেই সন্ধ্যা মাথা নিচু করে নেয়। সাজ দুই পা পিছিয়ে যায়। সন্ধ্যা ছুটে এসে সাজকে ধরতে নিলে সাজ ওকে আটকে দেয়। খবরদার না, একদম এদিকে আসবি না। তোমরা আমার পিঠে ছুরি না মারলেও পারতে। সন্ধ্যা, তুই চল আমার সাথে। এমন মুহূর্তে সন্ধ্যার এমন শান্ত হয়ে থাকাটা কারোরই বোধগম্য। যার জীবনে এত সুন্দর একটা দিনে এত বিশ্রী এত ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে, সে কি করে এতটা শান্ত থাকতে পারে? 30-40 মিনিট পর সাজ আর সন্ধ্যা দুজনে আসে। সবাই অবাক চোখে তাকিয়ে আছে ওদের দিকে। কনের সাজে সন্ধ্যা এসেছে আর একটা সুন্দর শাড়ি পরে আসে সাজ। নাও শুদ্ধ, তোমার সন্ধ্যাকে। তুমি তো জানো শুদ্ধ আমি স্বার্থপর নই। না, আমি নিজের ছোট বোনের ভালোবাসাকে তার থেকে কাড়তে পারবো না। আমি আমার ভালোবাসার মানুষের থেকে তার ভালোবাসার মানুষকে কাড়তে পারবো না। এসব কথা পরে হবে। কাজী সাহেব, বিয়ের কাজ শুরু করুন, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। যেমনভাবে সাজের বিয়ে হবার কথা ছিল ঠিক সেইভাবেই সন্ধ্যার বিয়ে হয়েছে। কারো মুখ দেখে বোঝার উপায় নেই এখানে কনে বদল হয়েছে। না বরের পরিবারের কারো, না কনের পরিবারের কারোর। দুই পরিবারের লোকেদের মুখ দেখে মনে হচ্ছে যেন কিছুই হয়নি। মনে হচ্ছে এটাই হওয়ার ছিল। সবার হাসি মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে সাজ। হাসি মুখে এগিয়ে যায় শুদ্ধ আর সন্ধ্যার দিকে। একটা মিষ্টি দুজনকে খাইয়ে দেয়। ওদের দুজনকে দেখে একটুও অনুতপ্ত মনে হচ্ছে না। সবাই কি সুন্দর আনন্দ করছে। বিদায়ের সময় সন্ধ্যা সাজকে জড়িয়ে ধরে অনেক কাঁদে। আপু, পারলে আমাকে ক্ষমা করে দিস। ক্ষমা চাওয়ার মতো কোনো কাজ তো তোরা করিসনি। তাছাড়া ক্ষমা তো আমার চাওয়ার কথা, আমি তোদের মাঝে এসেছি। তোরা আমাকে ক্ষমা করে দিস। সাজের কথা শুনে শুদ্ধ হাসে। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব বুঝতে পারছি না সাজ। আমরা তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। শুদ্ধের কথা শুনে হালকা হেসে ওঠে সাজ। তোমাদের ভালো থেকো, সুখে থেকো। নাও এবার তোমার হাতটা দাও তো শুদ্ধ। কেন? দাও, তারপর বলছি। শুদ্ধ সাজের দিকে হাত এগিয়ে দেয়। সাজ এক হাতে শুদ্ধ, অন্য হাতে সন্ধ্যার হাত নিয়ে হাত দুটোকে মিলিয়ে দেয়। আমার বোনের খেয়াল রেখো। ও সরি, ভুলে গেছিলাম, তোমাদের লাভ ম্যারেজ। খেয়াল তো অবশ্যই রাখবে, তাই না? চিন্তা করো না, আমি সন্ধ্যার খেয়াল রাখবো। কখনো কষ্ট পেতে দেব না, তাই যেন হয়। সন্ধ্যার বিদায়ের সময় ওর বাবা মা অনেক কাঁদে। আর সাজ ঠায় দাঁড়িয়েছিল। ওই গাড়িতে ওর থাকার কথা ছিল। যা হলো সব উল্টোটা হলো। চাইলে সাজ যা নিজের তা নিজের করে পেতে পারতো। পেছন থেকে সাজের কাঁধে হাত রাখে টিয়া, সাজের বেস্ট ফ্রেন্ড আর কাজিন। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে ওরা। ভেতরে যাবি না? তা তো যাব, কিন্তু তুই এখানে কি করছিস? বাড়িতে যাব তাই এলাম। একটা প্রশ্ন করব, যদি কিছু মনে না করিস। হ্যাঁ কর, এটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি? এই বিয়েতে তুই হ্যাপি তো? কি যে বলিস না তুই, আমার বোনের বিয়ে হয়েছে আজ। আমি খুশি হব না তো কে হবে বল? আমি আজ বাড়ি যাব না, তোর সাথে আজ আমি থাকবো। চল ভেতরে চল। কাকে কিছু বলবে না তো? আমার মা তোর মায়ের মতো না রে। চল ভিতরে চল। কয়েকদিন বেশ ধকল গেছে, রেস্ট নিবি চল। গভীর একটা দীর্ঘশ্বাস নিয়ে বাড়ির ভেতরে পা রাখে সাজ। সাজের মায়ের রুম থেকে কান্নার আওয়াজ আসছে। সাজ সেদিকে পা বাড়াতে নিলে টিয়া আটকে দেয়। আটকালি কেন? ওনাদেরকে ওনাদের মতো থাকতে দে। ওনাদের কথা কয়েকদিন ভাবা বাদ দে তো। ওরাই তো আমার সব। এবার সরলতা বাদ দে সাজ, অনেক হয়েছে। এদের জন্য তুই ভাবছিস, যারা আজ এত কিছু হবার পরেও তোর পাশে না দাঁড়িয়ে সন্ধ্যার বিয়েতে আনন্দ করছে। কতটা স্বার্থপর এরা, আসতে বল, শুনতে পাবে। শুনুক, আজ ওদেরও শোনা উচিত। প্রতি মাসে মোটা অঙ্কের টাকা এদের হাতে তুলে দিয়ে সবচেয়ে বড় ভুল করেছিস তুই। এরা তোকে ওদের মেয়ে না, এটিএম মনে করে। আমার মনে হয় কি জানিস সাজ, আজ যে এত কিছু হলো সবটা তোর বাবা মা আগে থেকেই জানতো। আর সন্ধ্যাও তো ছোটবেলা থেকে তোর পছন্দের জিনিস কেড়ে নিয়েছে। তোর তখন দিতি বলেই আজও এমন কাণ্ড ঘটালো। তোর জায়গায় আমি হলে এদের মতো সুবিধাবাদী লোকেদের ছুঁড়ে ফেলে দিতাম।
ছি, এমন বাবা মা যেন কারো না হয়। এরা বাবা মা নামের কলঙ্ক। সাজ আর সহ্য করতে না পেরে টিয়াকে চড় মেরে দেয়। চুপ কর টিয়া, ওনারা আমার বাবা মা। আমার বাবা মাকে নিয়ে কোনো রকম বাজে কথা আমি সহ্য করব না। টিয়া আর সাজের কথা শুনে সবাই বাইরে আসে। তুই এদেরকে তোর আপনজন বলিস তাই না? তাহলে আজ বিয়ের আসরে শুদ্ধ যখন তোকে কথাগুলো বলল, তখন কেউ কেন তার প্রতিবাদ করলো না? এমনকি কাকা মানে তোর বাবাও না, যেখানে তুই নাকি তার চোখে মণি। সেও কিছু বলল না, ঠায় দাঁড়িয়েছিল। পরে শুদ্ধর বাবার সাথে সে কি হাসি! এই নাকি আবার বাবা! আর কতদিন চোখে কালো কাপড় বেঁধে রাখবি সাজ? এবার তো কালো কাপড়টা সরিয়ে পৃথিবীটা দেখ। এবার তো নিজের কথা ভাব। আজ প্রমাণ হয়ে গেল এই পৃথিবীতে কেউ কারোর নয়। এমনকি নিজের জন্মদাতা বাবা মাও জন্মদাত্রী মাও না। চুপ কর টিয়া, চুপ কর। আমি আর সহ্য করতে পারছি না। শুদ্ধর কথা যখন সহ্য করতে পেরেছিস, তখন আমার কথাও তোকে সহ্য করতে হবে। প্লিজ সাজ, সবটা বুঝেও অবুঝের মতো থাকিস না। যে তোর জন্য ভাবে না, তুই তার জন্য ভাবা বন্ধ কর। সাজ কিছু না বলে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। মানব জীবন বড়ই অদ্ভুত। মানবজাতি কিশোরকালে যৌবনকালে মরীচিকার পেছনে ছোটে, আর জীবনের শেষ ধাপে এসে বুঝতে পারে তার এতকাল কি ভুল করেছে। যদি আগে বুঝতে পারতো তাহলে হয়তো জীবনটা আরও সুন্দর হতো। সাজের রুম থেকে কান্নার আওয়াজ আসছে আর টিয়ার মুখে হাসি ফুটেছে। কে কার ভালো চায় আর কে ক্ষতি চায় তা বোঝা সত্যিই মুশকিল। বধূবরণের বেশ বড় আয়োজন করা হয়েছে শুদ্ধদের বাড়িতে। সন্ধ্যাকে বেশ আদরের সঙ্গে বরণ করেন শুদ্ধের মা। তিনি আগে থেকেই চাইতেন সন্ধ্যা যেন তার পুত্রবধূ হয়, কিন্তু কোনো কারণে সেটা হয়নি। এবার তার মনের স্বাদ পূরণ হয়েছে। নতুন বউয়ের মুখ দেখে তিনি গলার হার, হাতের বালা, কোমরের বিছা, আংটি পরিয়ে দিয়েছেন, সবগুলোই সোনার। আত্মীয়দের মধ্যে কয়েকজন কানাঘুষা করছে। বিয়ে করতে গেলে যে মেয়েকে আর বিয়ে করে নিয়ে এলে সেই মেয়ের ছোট বোনকে, কি কাণ্ড বাপু! আমার মনে হয় সেই মেয়ের কোনো দোষ আছে, না হলে এমনটা হবে কেন বলো? আমি তো শুনেছি 1 বছর আগেই নাকি শুদ্ধের সাথে সেই মেয়ের আংটি বদল হয়েছিল। দেখ, মেয়ে হয়তো অন্য কারো নাগর জুটিয়েছে, তাই মেয়ের বাবা মা ছোট মেয়েকে গছিয়ে দিয়েছে। আমার কিন্তু অন্য কিছু মনে হচ্ছে। তোমার আবার কি মনে হচ্ছে? শুদ্ধের মাকে দেখে মনে হচ্ছে এই বউকে পেয়ে সে খুব খুশি, যেন এই মেয়ের সাথে বিয়ে ঠিক করেছিল। এদের কাণ্ড কারখানা কিছুই বুঝতে পারছি না, দেখি কি হয়। দূর থেকে নিজের মায়ের এসব কাণ্ড দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে নম্রতা। নম্রতা শুদ্ধর ছোট বোন। বিয়ের আসরে অমন বৃষ্টি কাণ্ড ঘটার পরও বাড়িতে চলে আসে। মাকে সবটা জানায়, কিন্তু ওর মা সবটা শুনে খুশি হয়। মা, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি সবটা আগে থেকে জানতে। জানতাম তো, আমি তো নিজেই চাইতাম সন্ধ্যা আমার শুদ্ধের বউ হয়ে আসুক, কিন্তু তোর দাদির জন্যই তো সাজের সাথে শুদ্ধর আংটি বদল করতে হয়। মা, তুমি একজন মা হয়ে এমনটা কি করে করতে পারো? আমি কিচ্ছু করিনি। জেনে শুনে নিজের ছেলেকে কষ্ট দিতে পারবো না, তাই বলে এসব বিয়ের আসরে না করলে কি চলছিল না? এই কথাগুলো তো বিয়ের ডেট ফিক্স হওয়ার আগেও বলতে পারতে। দেখো নম্র, তোর এত কথার উত্তর দিতে পারবো না, যা তো এখান থেকে। আমার বৌমা আসবে, অনেক কাজ বাকি। নম্রতা আর কিছু না বলে চলে যায়। বিরক্ত লাগে ওর বাবা মা আর ভাইয়ের প্রতি। শুদ্ধর ডাকে ওর ধ্যান ভাঙে। নম্র সন্ধ্যাকে ঘরে নিয়ে যা, ও অনেক টায়ার্ড। নম্রতা বেশ কড়া গলায় বলে, তোর ভালোবাসার বউকে তুই নিয়ে যা। এর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। একটা কথা সবাইকে বলে দিচ্ছি, এই মেয়েটার ব্যাপারে কোনো কথা আমাকে বলতে আসবে না। নম্র, কি বলছিস তুই এসব? ও তোর ভাবি? ভাবি মাই ফুট! একে তো আমি মানুষ বলেই মনে করি না। নম্রতার কথায় সবাই অবাক হয়ে যায়। যেই মেয়েটা ভাইয়ের বিয়ে নিয়ে এত এক্সাইটেড ছিল, সে আজ এমন কথা বলছে। সন্ধ্যার চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তা দেখে শুদ্ধর মা পুরো তেলে বেগুনে জ্বলে ওঠে। নম্র তাকে মারতে তেড়ে যায়, কিন্তু শুদ্ধর বাবা আটকে দেয়। দরজার ওপাশ থেকে চাপা কান্নার আওয়াজ এখনও আসছে। সাজের বাবা মায়ের যেন কোনো হেলদোল নেই। ওনাদের বড় মেয়ে সাজের বিয়ে ভেঙে গেছে, বরের সাথে ওর ছোট বোনের বিয়ে হয়ে গেছে। মেয়েটা এমন মানসিক অবস্থা, কিন্তু বাবা মা একবারও একটা কথাও বলল না। এমনকি মেয়েটা খেলো কি না তাও জিজ্ঞেস করলো না। হায় রে জীবন! একটা মেয়ে বড় হবার পর তার সবচেয়ে কাছের বন্ধু, বেস্ট ফ্রেন্ড হয় তার মা। কিন্তু এখানে যে দুজন মায়ের কথা বলা হয়েছে, তাদের মধ্যে একজনও তাদের মেয়ের বন্ধু হতে পারেনি। সাজের ফোন হাতে নিয়ে ডাটা কানেকশন অন করে টিয়া। কিছু মেসেজ আর একটা মেল এসেছে। মেসেজগুলো একই নাম্বার থেকে এসেছে। মেল ওপেন করে তা পড়তেই টিয়ার মুখে হাসি ফোটে। দেখে মনে হবে তা যেন বিশ্বজয়ের হাসি। টিয়া ওর পরিচয় দিয়ে নাম্বারে মেসেজ সেন্ড করে, সাথে সাথে একটা রিপ্লাই মেসেজ আসে। আর তার কিছুক্ষণ পরে সেই নাম্বার থেকে ফোনও আসে। আপনি যে মেলটা সেন্ড করেছেন তা কতদিনে কার্যকর হবে? চাইলে 2-3 দিনের মধ্যেই কার্যকর হবে। আপনি সব ব্যবস্থা করুন, কাজ হয়ে যাবে। এটা আমি আপনাকে কনফার্ম করেছি, ওকে? ফোন রেখে টিয়া একটা স্বস্তির নিঃশ্বাস নেয়। তোর জন্য নতুন কিছু অপেক্ষা করছে রে।
কার নিয়তিতে কী যে থাকে তা বোঝার সাধ্য কারোর নেই রে। ঘরের মেঝেতে নানা রকমের জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। সাজ সব জিনিসগুলো বারবার ছুঁয়ে দিচ্ছে। এগুলো শুদ্ধর স্মৃতি। সাজের চোখে শুদ্ধের সাথে কাটানো দিনগুলো ভেসে উঠছে। কতই না সুন্দর ছিল সেই দিনগুলো। এই কালো জামদানি শাড়িতে তোমাকে খুব সুন্দর মানিয়েছে সাজ। দেখি হাতটা দাও তো। কেন? আগে দাও, তারপর বলছি। সাজ হাত দিলে ওর হাতের কড়ে আঙুলে একটু নখ কামড় দিয়ে কেটে দেয়। এটা কি করলে? ছোটবেলায় যখন নতুন জামা পরতাম মা তখন এভাবে নখ কেটে দিত, বলতো নজর কেটে দিলাম। এবার আর কারো নজর লাগবে না, তাই আমি তোমার নজর কেটে দিলাম। এবার আর কারো নজর লাগবে না। সাজ তখন লজ্জা লাগা দৃষ্টিতে শুদ্ধকে দেখছিল। দরজা ধাক্কানোর আওয়াজে ধ্যান ভাঙে সাজের। দরজার ওপাশ থেকে টিয়ার গলা শোনা যাচ্ছে। সাজ, ওপেন দ্য ডোর ইয়ার। সাজ দরজা খুলে দেয়। ঘরে ঢুকে মেঝেতে দেখে অনেক জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। টিয়া ভুরু কুচকে জিজ্ঞেস করে, এগুলো নিয়ে নেক্সট প্ল্যান কি? বলছি বাইরে চল। কালো জামদানি শাড়িটায় সব জিনিস বেঁধে টিয়ার হাতে দেয়। এগুলো দিয়ে আমি কি করব? বাইরে নিয়ে যা, আমি আসছি। টিয়াকে বাইরে পাঠিয়ে রান্নাঘর থেকে কেরোসিন আর দিয়াশালাই নিয়ে বাইরে আসে সাজ। সাজের হাতে এসব দেখে সবটা বুঝতে পারে সাজ। শাড়িতে ক্যানের পুরো কেরোসিন ঢেলে দেয়। দিয়াশালাইয়ের একটা কাঠি পড়তেই পুরো শাড়িতে আগুন জ্বলে যায়। এখন যে কাজটা করলি তাতে যে আমি কতটা খুশি হয়েছি তা তোকে বলে বোঝাতে পারবো না। সামনে অনেকটা পথ তোকে চলতে হবে, তৈরি কর নিজেকে। তুই থাকবি তো আমার পাশে? আমি সারা জীবন তোর পাশে আছি, তোর ছায়া আমি। তোর মতো বোন বন্ধু যেন সবাই পায়। সবার কথা বাদ দিয়ে নিজের কথা ভাব। খাবি চল। কাল থেকে কিচ্ছু খাসনি, চল। বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে বাড়ির ভেতরের কথা শুনে থমকে যায় সাজ। নিজেকে ঠিক রাখতে পারছে না, ও ওখানেই বসে পড়ে। আমি এটাই চাইছিলাম সাজ, এবার আমার কাজটা অনেক সহজ হয়ে গেল। অল দ্য বেস্ট মাই ফ্রেন্ড। বাড়ির নতুন বউ সবার জন্য চা করেছে, কিন্তু তাতে চিনির বদলে দিয়েছে লবণ। শাশুড়ির হাতে চায়ের কাপ দিয়ে পাশে দাঁড়ায় নতুন বউ। কাপে চুমুক দিতে চোখ কোটর থেকে বের হয়ে যাবার জোগাড়, না পারছে গিলতে, না পারছে ওগড়াতে। বাকি সবারই একই দশা। নতুন বউ তাই মুখ ফুটে কেউ কিচ্ছু বলতেও পারছে না। কিন্তু সন্ধ্যা সবার মুখ দেখে কিছু যে একটা হয়েছে তা বুঝতে পারছে। এরই মাঝে নম্রতা এসে কাপের পুরো চা সন্ধ্যার মুখে ছুড়ে দেয়। উপস্থিত সবাই স্তব্ধ। নম্রতা প্রচণ্ড জেদি, আরও সবার উপরে রেগে আছে, কিন্তু তাই বলে এমন কিছু করবে তা কেউ আশা করেনি। নম্র, কি করছিস তুই এটা? মায়ের ঝাঁঝালো কণ্ঠ শুনে হেসে উত্তর দেয়, শুকরিয়া করো, গরম চা দেয়নি। আর তোমার সাধের বৌমাকে বলে দিও তার হাতে এক ফোঁটা পানীয় খাবার ইচ্ছে আমার নেই। আর হ্যাঁ, চা যে চিনি দিয়ে তৈরি করা হয় তা তার কানে একটু ঢুকিয়ে দিও। তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস, এর ফল কিন্তু ভালো হবে না। ওয়েল ইওর ওন মেশিন। নম্রতা চলে গেলে শুদ্ধর মা সন্ধ্যার কাছে যায়। তুমি ওর কথায় কিছু মনে করো না মা। না মা, আমি কিচ্ছু মনে করিনি। আজ আমার উপরে রেগে আছে, কাল ঠিক রাগ পড়ে যাবে। লক্ষ্মী মা আমার, তুমি গিয়ে শুদ্ধকে ডেকে আনো। ভাগ্যিস শুদ্ধ আর সন্ধ্যা ঠিক সময়ে সব বলে দিয়েছে, না হলে কি যে হতো। সাজের মা, আমরা কি কাজটা ঠিক করলাম? সাজ যদি জানতে পারে আমাদের খারাপ ভাববে। ও কিছু জানতে পারবে না, আর জানলেও কী বা করতে পারবে? তাছাড়া ও করতে পারেই বা কি? সারা জীবন তো শুধু লেখাপড়া, ঘরকন্নার কাজ ছাড়া, আর বছর চারেক হলো চাকরি, এই তো। আমাদের অন্তত সাজের বিয়ের সাজার আগে সন্ধ্যার সত্যিটা বলা উচিত ছিল। বেচারি কত কষ্টই না পেল। রাখতো তোমার কষ্ট। বিয়ে ভেঙেছে, বিধবা তো হয়নি, কপালে থাকলে বিয়ে করতে পারবে। সন্ধ্যা শুদ্ধকে ভালোবাসে, তা তো আমরা শুদ্ধর সাথে সন্ধ্যার বিয়েতে রাজি হয়েছি। শুধু সন্ধ্যা কেন, শুদ্ধও তো সন্ধ্যাকে ভালোবাসে। একটা কথা মনে রেখো, আমরা কোনো ভুল করিনি। আর সাজকে বলে দিও পরের মাস থেকে যেন সংসার খরচের টাকা যেন বেশি দেয়। এই বাজারে ও যা দেয় তাতে তো হয়ই না। তুমি শুধু সন্ধ্যার কথা ভাবলে, সাজের কথা ভাবলে না। এই কথা তুমি বলতে পারলে? ওকে যে খাইয়ে পরিয়ে এত বড় করলাম তা কিছু না? ওকে যে জন্মের পর লবণ খাইয়ে মেরে ফেলেনি, এই ওর ভাগ্য। মুখ পুরি জন্ম নিতে না নিতেই আমার বাবা মাকে খেয়ে নিয়েছে। ওকে যে বাঁচিয়ে রেখেছি, এটাই বাপ বেটিতে শুকরিয়া করো। বাবা মায়ের কথা শুনে সাজের মুখ বন্ধ হয়ে গেছে। ওর সমস্ত ভাবনা চিন্তায় এলোমেলো হয়ে গেছে। টিয়া সাজের মুখের দিকে তাকিয়ে আছে। বুক ফেটে কান্না আসছে ওর। ছোটবেলা থেকে সাজের সাথে ওর ছায়া হয়ে রয়েছে। সাজের মা যখন রেগে গিয়ে সাজকে খেতে দিত না, তখন টিয়া ওর ভাগের খাবার সাজের সঙ্গে ভাগ করে নিত। যখন সারা রাত ঘরের বাইরে রেখে ঘরের দৌড় দিয়ে দিত, তখন টিয়া ওর সাথে ঘরের বাইরে থাকতো। টিয়ার এমন কর্মকাণ্ড নিয়ে ওর মায়ের কোনো সমস্যা না থাকলেও সাজের মায়ের বেশ সমস্যা ছিল। তিনি সাজের প্রতি অন্যের এত আদর, এত খেয়াল কিছুতেই সহ্য করতে পারতো না। সাজের জন্মের 7 দিনের দিন ওর নানা নানি ওকে দেখতে আসছিল। তখন এক অ্যাক্সিডেন্টে তারা দুজনেই মারা যায়। সেই থেকে সাজের মা এটা মনে নিয়ে বসে আছেন যে তার মা বাবার মৃত্যুর কারণ সাজ। ও অপয়া, অলক্ষী। সেদিন থেকে শিশু সাজকে সে দুধ খাওয়ানো বন্ধ করে দেয়।
ক্ষুধা পেলে সাজ কাঁদতো, কিন্তু ওর মা ফিরেও তাকাতো না। তখন টিয়ার মা সাজকে দুধ দিত। এটা সাজের মা কিছুতেই সহ্য হতো না। কয়েকবার তো সাজকে মারতেও গেছিল, কিন্তু প্রতিবারই সেই কাজে সে ব্যর্থ হয়। সবাই ওর মা থেকে ওকে দূরে রাখতো। টিয়ার আর ওর মায়ের সাথে সাজের এত সখ্যতা সহ্য করতে না পেরে সাজের মা সংসারের হাঁড়ি আলাদা করে দেয়। আর তারপরে শুরু হয় সাজের প্রতি অমানবিক অত্যাচার। ঠিক মতো খেতে দিত না, ঘুমাতে দিত না, সারাদিন কাজ করাতো, স্কুলে যেতে দিত না, পড়তে দিত না। তাও বহু কষ্টে সাজ ওর পড়ালেখা চালিয়ে যেত। এত কিছুর পরেও সাজ মুখ ফুটে কিছুই বলতো না, হাসি মুখে সবটা মেনে নিত। কেউ কিছু বললে বলতো, উনি আমার মা, আমি ওনার কথার অবাধ্য হতে পারবো না, আমি ওনাকে অনেক ভালোবাসি। একটা সময় সাজের বাবাও ওর থেকে মুখ ফিরিয়ে নেয়। লেখাপড়ার কোনো খরচ দিত না, টিউশনি করিয়ে আর উপবৃত্তির টাকা দিয়ে নিজের লেখাপড়া চালিয়েছে। অবশ্য তা থেকে অনেকটা টাকা ওর মায়ের হাতে তুলে দিতে হয়েছে। টাকা না দিলে 3 বেলার 2 বেলা খাওয়া বন্ধ। কিন্তু সন্ধ্যার ক্ষেত্রে হয়েছে পুরোটা উল্টো। সাজ যতটা কষ্ট করেছে তার চেয়েও 10 গুণ বেশি সুখ সন্ধ্যা পেয়েছে। ওকে কখনো বুঝতে দেওয়া হয়নি কষ্ট কী। যথেষ্ট আদরে ওকে বড় করা হয়েছে। কখনো এক গ্লাস পানি নিজের হাতে গড়িয়ে খেতে হয়নি। কথায় আছে, অভাগে যেদিকে যায় সেদিকেই সাগর শুকিয়ে যায়। এখানে সাজের হয়েছে সেই অবস্থা। ওর সাজ, ভিতরে চল। কেন যাব? ওখানে কেউ আমাকে চায় না, আমি কখনো কাউকে সুখী রাখতে পারিনি। যেখানে গেছি সেখানেই কষ্ট নিয়ে গেছি। বেঁচে থেকে কি হবে আমার? সবাই কষ্ট পাবে আমার জন্য। পাবে বলছি, কেন পাচ্ছে তো? সবার কষ্টের দায় তো তোর নয়। তোর থেকে যদি কেউ কষ্ট পায় সেটা তার সমস্যা। তোকে আমি আগেও বলেছি, অন্ধের মতো কাউকে ভরসা করিস না। যাদের ভরসা করবি তারাই তোর পিঠে ছুরি মারবে। যেমন তোর বাবা মা, সন্ধ্যা আর শুদ্ধ। এত ভালোবাসা দিলি, এদের কিন্তু কোনো লাভ হলো কি? সন্ধ্যা তো জানতো তুই শুদ্ধকে ভালোবাসিস, তাহলে ও এমনটা কেন করলো? কি করে করলো? আমি আর কিচ্ছু ভাবতে চাই না, তোকে আর কিছু ভাবতেও হবে না। যা ভাবার সব আমি ভেবে নিয়েছি। কি ভেবেছিস তুই? তার আগে বল, আমার উপর কি তোর ভরসা আছে? আগে আমাকে কথা দে, আমি যা বলবো তুই কোনো প্রশ্ন ছাড়াই সবটা মেনে নিবি। আচ্ছা, নতুন বর বউকে নিয়ে বাসর ঘরে আড্ডার আসর জমানো হয়েছে। সবাই গোল হয়ে বসেছে, নম্রতাকে জোর করে আনা হয়েছে। কাজিনদের একের পর এক প্রশ্নে শুদ্ধ আর সন্ধ্যার নাজেহাল অবস্থা। তা মিস্টার বর, সন্ধ্যার সাথে আপনার প্রেম কাহিনীটা একটু বলুন, আমরাও শুনি। সন্ধ্যাকে প্রথম দেখাতেই আমার চোখ আটকে গেছিল, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। তারপর কথা, পরে ভালো লাগা, থেকে ভালোবাসা, আর এখন বিয়ে। তা হ্যাঁ রে শুদ্ধ, তোর লাভ অ্যাট ফার্স্ট সাইট কয়বার হয় রে? এক কাজিনের এমন প্রশ্ন পুরে আসরে হাসির রোল পড়ে যায়। লজ্জায় মাথা নিচু হয় শুদ্ধ সন্ধ্যা দুজনেরই। এরপর এক একজনের এক এক রকম খোঁচা দেওয়ার কথা শুরু হয়। শুদ্ধ আর সন্ধ্যা চাইলে ওখান থেকে বের হতে পারবে না। ভাই শুদ্ধ, তোকে দেখলে বোঝা যায় না তুই এত চালু। একসাথে 2 বোনকেই নাচালি, কিভাবে করলি সেই ট্রিক্সটা আমাদেরও একটু বল। আমি ভাবছি অন্য কথা। সন্ধ্যা মানে আমাদের ভাবি, কিভাবে পারলো নিজেদের হবু দুলাভাইয়ের সাথে এমনটা করতে? ও তো জানতো সাজ আর শুদ্ধের কথা। তুই ঠিক বলেছিস, বিয়ে করলে আমি সাজের মতো নিঃস্বার্থ মেয়েকেই বিয়ে করব। কানে ইয়ারফোন নিয়ে হাসছে টিয়া, প্রাণ খোলা হাসি। সাজ পাশে বসে শুধু দেখছে, কিছুই বুঝতে পারছে না। সাজ রে, আগামীকাল তোর স্বাধীনতা দিবস। কথা শেষ করে আবারও সেই হাসি। আরে আগের সাজে হবে না, নতুন করে সাজাও। আর একমাত্র ছেলের বৌভাত বলে কথা, এমনভাবে সাজাও যেন আগামী 20 বছর সবার মনে থাকে। শুদ্ধের মা বেশ ব্যস্ত, আর ছেলের বৌভাত বলে কথা, সারা বাড়িতে লোকজন ভরপুর, নানান জনের নানা রকমের কথা, কিন্তু শুদ্ধর মা বেশ কৌশলে তা এড়িয়ে যাচ্ছে। গত রাতের কাজিনদের আড্ডার পর শুদ্ধকে আর দেখা যায়নি। সন্ধ্যা বেশ এড়িয়ে চলছে। সাজের মা সাজের সামনে দাঁড়িয়ে আছে, আর সাজের পাশে দাঁড়িয়ে আছে টিয়া। সবার মুখই থমথমে। টাকাগুলো দিয়ে সন্ধ্যার জন্য কিছু কিনতে হবে। আমি সত্যি বলছি, আমার কাছে কোনো টাকা নেই। তাহলে কার্ড বা বিকাশ থেকে তুলে দে। বিকাশের সব টাকা চুরি হয়ে গেছে, আর কার্ড কোথাও খুঁজে পাচ্ছি না। মিথ্যা বলার জায়গা এটা না। তুই টাকা দিবি কিনা তাই বল। কতবার বলবো যে টাকা নেই? কাকিমা, স্বাস্থ্য বলছে ওর কাছে টাকা নেই। তাও এমন করছো কেন? দেখ টিয়া, আমাদের মা মেয়ের মাঝে তুই কোনো কথা বলবি না। এ কথা বলতে তোমার জিহ্বা একটুও কাঁপলো না কাকিমা? মা মেয়ে, কোনোদিন ওকে মেয়ের ভালোবাসা দিয়েছো? দিবে কি করে? নিজের বুকের দুধই তো দিতে না। আর ভালোবাসা তো দূরের কথা। যাও তো এখান থেকে। সন্ধ্যা তো তোমার মেয়ে, তাহলে ওর জন্য এই অপয়া মেয়েটার কাছ থেকে টাকা চাইছো কেন? কাকিমা, এই মেয়ের কাছ থেকে দূরে থাকো। তোমার মেয়ের নতুন সংসারে যদি এই অপয়া মেয়েটার নজর লাগে, তা কিন্তু কারোর জন্যই ভালো হবে না। টিয়ার এমন টিস দেওয়ার কথা সাজের মায়ের সহ্য হয় না। রাগে গজগজ করতে করতে চলে যান। সাজ ছোট ছোট চোখ করে কোমরে হাত দিয়ে টিয়ার দিকে তাকিয়ে আছে। সাজের দিকে চোখ পড়তেই টিয়া হাসি থামিয়ে দেয়। সাজ আজ কেন কখনোই টিয়ার কাজের কোনো আগাগোড়া খুঁজে পেত না।
কিন্তু দিন শেষে দেখা যেত ও যা করছে তা কারোর ভালোর জন্যই করছে। তবে টিয়ার পেট থেকে কথা বের করা খুবই কঠিন। দুই বান্ধবীর জুটি এমনই হয়, একজন সরল হলে অন্যজন জটিল, একজন মনের দিক দিয়ে নরম হলে অন্যজন শক্ত। তবে দুজনের দুজনকে ছাড়া চলে না। টিয়া হাসি থামিয়ে রুমের দরজা আটকে দেয়, আর তারপর সাজের হাতে ওর মোবাইলটা দেয় আর বলে, তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস, আমি যা বলবো তুই তা কোনো প্রশ্ন ছাড়াই সবটা মেনে নিবি। হ্যাঁ, আমার সবটা মনে আছে। তার আগে প্লিজ বলবি দরজা কেন বন্ধ করলি? বন্ধ করেছি কারণ এখন আমি যা বলবো, আমি চাইবো এসব কথা তুই আর আমি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি না জানুক। কি কথা? গত পরশুদিন তোর ফোনে একটা মেল আসে আর একটা নাম্বার থেকে কয়েকটা মেসেজ আসে। তোকে না জানিয়ে আমি মেল আর মেসেজের রিপ্লাই দিয়েছি। আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ আমি তোর পারমিশন ছাড়া তোর জীবনের একটা বড় কাজ করে ফেলেছি। আমার আর জীবন, এটা জীবন না রে, এটা একটা খেলার মাঠ। যে যেমন পারছে তেমন খেলা খেলছে এই মাঠে। তুই মেল আর মেসেজগুলো চেক কর। ফোন নিয়ে মেল আর মেসেজ চেক করে বসে পড়ে সাজ। নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে টিয়াকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। তোর কাছে আমার ঋণের পরিমাণ দিন দিন বাড়িয়ে যাচ্ছে টিয়া। আমি নিজেই চাইছিলাম সব কিছু থেকে সরে যেতে, কিন্তু তোর হাত ধরে যে এত বড় একটা সুযোগ আমার পায়ের কাছে আসবে, আমি তা ভাবতেও পারিনি রে। তোর মুভ অন করার সময় হয়ে গেছে সাজ। এতদিন অন্যের জন্য ভেবেছিস, এবার তুই নিজের জন্য ভাববি আর নিজের জন্য বাঁচবি। তাই করবো রে। এই শহর থেকে আমি কিছুই করতে পারবো না। এখানে থাকলে পিছু টান কখনো আমাকে সামনে এগোতেই দেবে না। আজ রাতেই আমার সিলেটের জন্য রওনা হচ্ছি। আমরা মানে তুই, আমি আর মা। কি মনে করেছিস তুই তোকে আমরা একাই যেতে দেব? আমিও অফিস থেকে ট্রান্সফার নিয়ে নিয়েছি। আমাদের কোম্পানির একটা ব্রাঞ্চ সিলেটেও আছে, আর আমাকে প্রমোশন দিয়ে ট্রান্সফার করা হয়েছে। ওখানে আমাকে একটা ফ্ল্যাট আর গাড়ি দেবে। আজ থেকে আমরা একসাথে থাকবো সিলেটে। সেদিন রাতে সাজের কাছে ওর ট্রান্সফারের মেল আসে। বিয়ের জন্য ছুটি নেওয়া ওর কাছে ফোন না দিয়ে অফিস থেকে মেসেজ দেয়া হয়। সাজের ট্রান্সফার সিলেটে করা হয়। মেল দেখে টিয়ার মাথায় বুদ্ধির সবুজ বাতি জ্বলে ওঠে। ও সেই নাম্বারে ফোন দেয়। নাম্বারটা ছিল কোম্পানির এমডির। এমডি আর টিয়া আগে থেকে একে অপরকে চিনত। টিয়া সাজের কথা খুলে বলে, আর বলে যত তাড়াতাড়ি সম্ভব সাজের ট্রান্সফার কার্যকর করার জন্য। তিনি তাতে রাজি হয়। 2 দিনের মধ্যেই সমস্ত ব্যবস্থা করে টিয়া চেয়েছে সাজকে এইসব নোংরা মানুষদের থেকে দূরে রাখতে। তাই যখন মেল পায় সবটা নিজের দায়িত্বে সামলায়। বিয়ের ওই ঘটনার পরে টিয়া মনে মনে ঠিক করে নিয়েছিল সাজকে ওর সাথে সিলেটে নিয়ে যাবে। তাতে সাজ রাজি হোক বা না হোক, সাজের নিয়তিতে হয়তো এটাই ছিল। তাই টিয়ার সাথে ওর ট্রান্সফারও সিলেটে হয়েছে। তাড়াতাড়ি সব প্যাকিং শেষ করে নে। এই বাড়িতে থেকে সবাই যখন সন্ধ্যার বউ ভাতে যাবে, আমরা তার কিছুক্ষণ পরেই রওনা হব। সবাই জানে আমি সিলেটে যাব, কিন্তু কাউকে এটা জানতে দেয়া যাবে না তুইও সিলেটে যাচ্ছিস। একবার ওই বাড়িতে যাব। তুই প্লিজ টিয়া, শেষবারের মতো। আচ্ছা, তাহলে আমরা রেডি হয়ে একবারে বেরোবো। ওই বাড়ি থেকে বের হয়ে সোজা সিলেট। আচ্ছা, নীল বেনারসি ভারী মেকআপ আর সোনার গয়না সাজানো হয়েছে সন্ধ্যাকে। ওর শাশুড়ি এসে কাজলের টিকা দিয়ে গেছে যাতে কারোর নজর না লাগে। শুদ্ধ তো সন্ধ্যার দিক থেকে চোখ ফেরাতেই পারছে না। সাজকে এই বাড়িতে দেখে অনেকেই চমকে যায়। কারোর ধারণাতেও ছিল না সাজ আসবে। আর ওর মা বাবা ওকে আসার জন্য বলেনি। টিয়া সাজের জন্য একটা নতুন কালো জামদানি শাড়ি এনেছে। সাজ সেটাই পরেছে। কালো চুড়ি, বড় বড় টানা চোখে চিকন করে কাজল, কোমরের নিচ অবধি ছড়ানো কালো চুল। অনুষ্ঠানের সব ছেলের চোখ আটকে গেছে। কারো দিকে না তাকিয়ে সাজ সোজা সন্ধ্যার কাছে যায়। সাজকে সন্ধ্যার কাছে যেতে দেখে শুদ্ধর মা যেন উড়ে এসে ওদের পাশে দাঁড়ালো। কুশলাদি জিজ্ঞেস করে হাতের রিং ফিঙ্গার থেকে আংটি বদলের আংটি খুলে শুদ্ধের হাতে দেয়। বলে, নাও, এটা সন্ধ্যাকে পরিয়ে দাও। শুদ্ধর মা বলে ওঠে, আমার ছেলের বউ সেকেন্ড হ্যান্ড জিনিস পরবে না। সাজ হেসে বলে, আপনার ছেলের বউ তো সেকেন্ড হ্যান্ড জিনিস পাশে নিয়ে দাঁড়িয়ে আছে। ভবিষ্যতে সেটা নিয়েও সংসারও করবে। তাহলে এই সামান্য আংটি কী দোষ করলো? এটাও আমার বৌমা ব্যবহার করতে পারবে। সাজের কথা অনেকেরই মাথা নিচু হয়ে আছে। সাজ স্টেজ থেকে চোখ বুলিয়ে সবাইকে দেখছে। একটা গভীর দীর্ঘশ্বাস নিয়ে ওর বাবা মায়ের কাছে যায়। আজ থেকে মনে করবে তোমাদের বড় মেয়ে মরে গেছে। ভুলে যেও কোনোদিন আমি তোমাদের জীবনে ছিলাম, আর আমিও ভুলে যাব যে তোমরা কোনোদিন আমার জীবনে ছিলে। তোমাদের মাসিক খরচ ঠিক সময় মতো তোমার দরজায় পৌঁছে যাবে। জানি আমাকে কোনোদিন এটিএম ছাড়া মেয়ে বলে মনে করনি। যদি কোনোদিন মেয়ে বলে মনে হয় বা না হয়, আমাকে খুঁজতে যেও না। আসছি। সেদিন বিয়ের আসর থেকে সাজ মাথা নিচু হয়ে গিয়েছিল। আজ এখান থেকে মাথা উঁচু করে বের হচ্ছে। আজ টিয়া ওর পাশে আছে, সেদিনও পাশে ছিল।
চোখ মুছে গাড়িতে ওঠে সাজ। শহরের কোলাহল থেকে বেরিয়ে যায়, নিজ গতিতে চলতে থাকে। গাড়ির জানালা টিয়া খুলে দেয়। আজ থেকে তুই স্বাধীন সাজ। উপভোগ কর নিজের এই নতুন জীবনকে। জানালা থেকে মাথা বের করে গভীর শ্বাস নেয় সাজ। নিজেকে আজ মুক্ত পাখি মনে হচ্ছে। বুক চিরে আস্তে আস্তে মুখ বের করছে সূর্য। সাজের জীবনে নতুন সূর্য উঠেছে, যে জীবনে নেই কোনো বাধা, নেই কোনো পিছু টান। কেটে গেছে 25টি বছর। সিলেট যাবার 3 বছর পর টিয়া আর ওর মায়ের জোড়াজুড়িতে বিয়ে করে সাজ। মানুষটা বড় ভালো, সাজের সবটা জেনেও বিয়ে করেছে ওকে। এমন মানুষ পৃথিবীতে আছে বলে আজও পৃথিবীটা এত সুন্দর। এক ছেলে আছে ওদের, 20 বছর বয়স। টিয়াও বিয়ে করেছে, ওর মেয়ের বয়স 18 বছর। সন্ধ্যার 2 মেয়ে, বড় মেয়ের নাম ছায়া, বয়স 23, আর ছোট মেয়ের নাম মায়া, বয়স 20। এতগুলো বছরে মাত্র একবার নিজের সেই পুরনো শহরে গেছিল সাজ, যেদিন ওর বাবা মায়ের মৃত্যু হয়। একটা গাড়ি অ্যাক্সিডেন্টে তাদের মৃত্যু হয়। সাজ প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা পাঠাতো। বিয়ে করে একবার ফোন দিয়েছিল তাদের জানাতে। সেদিন ওর বাবা মা নিজেদের ভুল স্বীকার করে অনেক কেঁদেছিল, কিন্তু সাজ কিচ্ছুটি বলেনি। আজ আবার যাবে নিজের সেই শহরে, সন্ধ্যার বড় মেয়ের বিয়েতে। সাজের স্বামী আর শুদ্ধ বিজনেস ফ্রেন্ড, সেই হিসেবেই দাওয়াত এসেছে, কোনো আত্মীয় হিসেবে না। এমনকি শুদ্ধ নিজেও জানে না এ সাজের স্বামী। আজ সাজের সাথে টিয়াও এসেছে। সাজকে দেখে সন্ধ্যা আর শুদ্ধ দুজনেই অবাক হয়। কোনোদিন ভাবেনি সাজ ফিরবে। এত বছর পর 2 বোনের দেখা, দুজন দুজনকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। 25 বছর আগের সাজের বিয়ের আসরে শুদ্ধ আর সন্ধ্যা যে ঘটনা ঘটিয়েছিল, 25 বছর পর সেই একই ঘটনা সন্ধ্যা আর শুদ্ধর বড় মেয়ে ছায়ার বিয়েতে ঘটিয়েছে। ওদের ছোট বোন মেয়ে মায়া আর ছায়ার হবু বর রোশান আজ ওদের চোখ খুলেছে। ওরা বুঝতে পারছে সেদিন কি ভুল করেছিল। মা বাবা, আজ তোমাদের খুব ভালো লাগছে নিশ্চয়ই? খুশি হয়েছে তো? যে কাজে তোমরা খুশি হয়েছিলে সেই একই জিনিস যখন তোমাদের মেয়ের সাথে হচ্ছে, তখন নিশ্চয়ই তোমাদের খুশি হওয়ারই কথা। তোমাদের নোংরা কাজের জন্য আজ আমার জীবনটা শেষ হয়ে গেছে। ছায়া নিজের রুমের দরজা আটকে হাতের রগ কেটে দেয়। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য ছায়ার মৃত্যু হয়। সন্ধ্যা সাজের পা ধরে ক্ষমা চায়। টিয়া ওকে নিয়ে আসার জন্য ওর হাত ধরার আগে সাজের স্বামী ওর হাত ধরে নিয়ে আসে। টিয়া হালকা হেসে ওদের সাথে পা বাড়ায়। প্রকৃতি কাউকে ছাড় দেয় না। তুমি যেই কাজ করবে তার ফল তোমাকে এখানেই পেতে হবে। শুদ্ধ সন্ধ্যা এই 25টি বছর খুব সুখে কাটিয়েছে। কখনো ভাবেনি এমন কিছু হবে। শেষ বয়সে এসে এত বড় একটা ধাক্কা পেল ওরা। ওদের নিয়তিতে এটাই পাওনা ছিল। এটাই রিভেঞ্জ অফ নেচার, এটাই নিয়তি। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তোমরা সকলে কমেন্ট করে জানিও। আর সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, খুব ভালো থেকো।